দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি বাংলাদেশের অর্থনীতির সম্ভাবনা এবং এই চ্যালেঞ্জ নিয়ে। আমরা আজকে আলোচনা করব আমাদের দেশের যে বৈদেশিক কর্মসংস্থানের সম্ভাবনা কি আছে এবং তার সম্পর্কে আমরা কি করতে পারি তা নিয়ে। আমার সাথে দুজন অতিথি আজকে উপস্থিত আছেন। আমার সাথে উপস্থিত আছেন শামীম আহমেদ চৌধুরী নোমান, তিনি সাবেক মহাসচিব, আমাদের যে শ্রমশক্তি পাঠানোর যে প্রতিষ্ঠানগুলো আছে বাইরে তার সাবেক মহাসচিব, এবং আমার সাথে আছেন ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম, তিনি সাবেক পরিচালক জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আলোচনা শুরু করব, কিন্তু শুরু করবার আগে বাংলাদেশ টেলিভিশনের একটি ছোট প্রতিবেদন আমরা দেখে নেব। টানা ৩ বছর ১০ লাখের বেশি করে কর্মী বিদেশে পাঠিয়ে স্মরণীয় মাইলফলক অর্জন করেছে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান খাত। ২০২৪ সালে মোট ১০,১১,৮৫৬ জন কর্মী বিদেশে গেছেন, যা বার্ষিক হিসেবে দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি জানায়, গত বছর দেশে আসা রেমিটেন্সের পরিমাণও রেকর্ড $২৬.৮৮ বিলিয়ন পৌঁছেছে। ২০২৪ সালে সৌদি আরব সর্বোচ্চ ৬,২৮,০০০ বাংলাদেশি কর্মী নিয়েছে, যা একক বছরে কোনো দেশের জন্য সর্বোচ্চ সংখ্যা। তবে এই সাফল্যের মাঝেও কাজ না পাওয়া এবং প্রতারণা সংক্রান্ত চ্যালেঞ্জগুলো গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উঠে এসেছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, নতুন বাজার উন্মুক্ত হলে বাংলাদেশ ও গন্তব্য দেশের রিক্রুটমেন্ট এজেন্সিগুলো প্রায় বিপুল সংখ্যক কর্মী পাঠায়। তবে পর্যাপ্ত যাচাই বাছাই না হলে বিশৃঙ্খলা এবং নিষেধাজ্ঞার ঝুঁকি তৈরি হয়। ২০২৪ সালে ৯০% কর্মী গেছেন মাত্র ৬টি দেশে। গন্তব্য সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান। গত ৫ বছরে ৯৭% বাংলাদেশি অভিবাসী কর্মীরা মাত্র ১০টি দেশে গেছেন। নিয়ম সিটি ও রেড সি প্রকল্পের মতো সৌদি আরবের ভিশন ২০৩০ এর মেগা প্রকল্পগুলো বেশ কিছু কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। তবে বিশেষজ্ঞরা নির্ভরতা কমাতে বাজার বহুমুখীকরণের উপর গুরুত্ব দিয়েছেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরার মতে, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ওমানের বাজার ফের চালুর পাশাপাশি ইউরোপীয় দেশগুলোতে নতুন সুযোগ খুঁজতে হবে। অদক্ষ অভিবাসন বৃদ্ধি এবং দক্ষ অভিবাসন কমে যাওয়াটা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অনেকেই। ২০২৪ সালে অদক্ষ কর্মী অভিবাসন আগের বছরের তুলনায় ৫%-এরও বেশি বেড়েছে। অন্যদিকে দক্ষ কর্মীদের অভিবাসন কমেছে ২%। ২০২৩ সালের তুলনায় গত বছর নারী কর্মীদের অভিবাসন কমেছে ২২%। বামরুর গবেষণায় উঠে এসেছে, কর্মক্ষেত্রে নিরাপত্তাজনিত উদ্বেগ অনেক নারীকে বিদেশে কাজের সুযোগ নিতে নিরুৎসাহিত করেছে। ২০২৪ সালে বিদেশে কর্মসংস্থান ২০২৩ সালের তুলনায় ২২% কমলেও কোভিড পূর্ব সময়ের তুলনায় সংখ্যাটা এখনও অনেক বেশি। ২০২৩ সালে বাংলাদেশ সর্বোচ্চ ১৩.০৫ লাখ অভিবাসী কর্মী পাঠিয়েছিল। ২০২৪ সালে সংখ্যাটা ছিল ১১.৩৫ লাখ। প্রথমবারের মতো বছরে ১০ লাখ কর্মী পাঠানোর মাইলফলক অর্জিত হয় ২০১৭ সালে। তবে অভিবাসন বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, প্রতারণা, বাজারের উপর অতিরিক্ত নির্ভরতা এবং অব্যবস্থাপনা যদি যথাযথভাবে মোকাবেলা করা না হয়, তাহলে এই প্রবৃদ্ধি স্থায়ী নাও হতে পারে। বাংলাদেশ যদি বৈদেশিক শ্রমবাজার শীর্ষস্থান ধরে রাখতে চায়, তবে সুশাসন নিশ্চিতকরণ, বাজার বহুমুখীকরণ ও দক্ষ কর্মী পাঠানোর প্রবণতা বাড়ানোই হবে ভবিষ্যৎ সাফল্যের গুরুত্বপূর্ণ নিয়ামক। দর্শক, আপনারা প্রতিবেদনটি দেখলেন। আমরা নিঃসন্দেহে বাংলাদেশের জনশক্তি এবং কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের বৈদেশিক কর্মসংস্থান একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা, এবং শুধুমাত্র আমাদের কর্মসংস্থানের জন্য না, আমাদের সার্বিক অর্থনীতির জন্য আমরা রেমিটেন্সের প্রবাহ উপরে বড়ভাবে নির্ভর করি। এবং আমাদের যারা বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিক আছেন, তারা আমাদের অর্থনীতি, আমাদের সমাজ এবং আমাদের সার্বিকভাবে দেশের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশে যারা যুব সম্প্রদায় আছেন, তাদের একটা বড় অংশ আছে যারা
বিদেশে কর্মসংস্থানের বিষয়গুলো দেখেন। আমি শামীম আহমেদ চৌধুরী নোমান আপনার কাছ থেকে যদি আলোচনা শুরু করি, গত 2-3 বছরে আমাদের এই জনশক্তি বাইরে পাঠানোর ক্ষেত্রে একটা বড় সম্ভাবনা ছিল। এটা গত 1 বছরে আবার কিছুটা কমে এসছে, কিন্তু এখন বৈশ্বিক পরিস্থিতি যা আছে এবং আমার দেশের ভিতরের পরিস্থিতি, এ নিয়ে কি ধরনের সম্ভাবনা আপনারা দেখছেন? বৈদেশিক কর্মসংস্থানটা একটা বিরাট রকমের অবদান রাখে। এটা দুইটা বইতে রাখে। একটা হলো এর যে রেমিটেন্সের প্রবাহ, যেটি আমরা বলি আমাদের ইকোনমিক, দেশের ইকোনমির মেইন পিলার বলি আমরা। আরেকটি হলো যেটি ফরেন এমপ্লয়মেন্ট, আমাদের ওভার পপুলেশন, আমরা সেখানে আমাদের এমপ্লয়মেন্ট একটা বড় রকমের চ্যালেঞ্জ। সেখানে আমরা বছরে অ্যাভারেজ গত 3 বছরে আমরা যদি দেখি 3.3 মিলিয়ন, অলমোস্ট 33 লক্ষ লোকের কর্মসংস্থান হয়েছে। 10 লাখের উপরে কর্মী কর্মসংস্থান করা এটা একটা বড় চ্যালেঞ্জ, এবং এটা যদি আমরা অব্যাহত রাখতে পারি এবং এটা যদি আমরা বাড়াতে পারি ইয়ারলি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দেশের অর্থনীতি এবং এমপ্লয়মেন্টের একটা বিরাট রকমের আপনার যে ঘাটতিটা আছে সেটা আমরা ফিল আপ করতে পারবো। বৈদেশিক কর্মসংস্থানটা কমপ্লিটলি ডিপেন্ড করে কিন্তু ফরেন কান্ট্রি এমপ্লয়মেন্ট অপরচুনিটির উপরে। এটা আমার যতটা, যেমন আমার জব মার্কেটে যদি আমরা দেখি, আমরা যেটা হিসাব করে দেখা যাচ্ছে অ্যান অ্যাভারেজ 2.2 মিলিয়ন পিপল কিন্তু আমার জব মার্কেটে আসে প্রতি বছর। তো সেখানে যদি আমার এই 20-25 কোটি আমার লক্ষ জনসংখ্যা আসে, সেখানে যদি আমি মাত্র আমার যেটা বাইরে যাচ্ছে সেটা হলো 8 থেকে 10 লক্ষ, তার মানে ডিমান্ড যেটা আমার আছে, সাপ্লাই চেনটা অনেক বড়। সেই ক্ষেত্রে যদি আমরা লোকাল এমপ্লয়মেন্টটা আরও বেশি জেনারেট না করতে পারি, তাহলে কিন্তু পুরোটাই ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে আমার ফরেন এমপ্লয়মেন্টের উপরে। তো এই জায়গাটা আমরা যেটা বলছি যে আর ফরেন এমপ্লয়মেন্টটা ডিপেন্ড করে হচ্ছে ডেস্টিনেশন কান্ট্রি রিকোয়ারমেন্টের উপরে। এখন যেটা হয়েছে যে আমাদের যদি মার্কেটগুলো আমরা একটু অ্যানালাইসিস করি, সেখানে আমরা দেখব যে আমাদের একটা স্টেডি মার্কেট হলো মিডল ইস্টের মধ্যে, স্পেশালি সৌদি আরব। আমরা যদি গত বেশ কয়েক বছরের রেকর্ডটি দেখি, তাহলে দেখব যে আমার এই যে 10 লক্ষ লোক গিয়েছে, তার মধ্যে অলমোস্ট 70% হলো আমার সৌদি আরবে। তাহলে আমরা এই জায়গাটায় দেখতে পাচ্ছি যে আমাদের বড় একটা ভ্যালুয়েড মার্কেট হলো সৌদি আরব। কিন্তু কোনো বিশেষ কারণ আছে যে সৌদি আরবেই কেন যাচ্ছে? কারণ কিছুদিন আগে আমরা আবার দেখছিলাম সৌদি আরবে না অনেক বেশি যাচ্ছিলেন হলো ওমান ছিল। আমি যদি আজকে থেকে 5-7 বছর আগের কথা বলি, আরব আমিরাত, ওমান, এই জায়গাগুলোতে অনেক কর্মসংস্থান ছিল, এখন অতখানি নাই। না, জিনিসটা হচ্ছে যে আরব আমিরাত অনেকদিন ধরে বন্ধ, এবং মাঝখানে আবার খুলেছিল, আবার এখন বন্ধ হচ্ছে। কাতারের একই অবস্থা, অনেক স্লো। কুয়েতেরও একই অবস্থা। তো এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি সৌদি আরবটাই কনস্ট্যান্টলি তার যে ডিমান্ড, এবং সৌদি আরব অনেকগুলো ডেভেলপমেন্ট ওয়ার্ক করছে, ওরা অনেকগুলো নতুন সিটি তৈরি করছে এবং তাদের ডেইলি অনেক লোকের কর্মী দরকার আছে। সেই কারণে সৌদি আরবের ডিমান্ডটা কিন্তু কনস্ট্যান্টলি আমরা দেখতে পাচ্ছি কম্পেয়ার টু এনি আদার মিডল ইস্টার্ন কান্ট্রি। এবং আমরা মূলত নির্মাণ খাতেই পাঠাচ্ছি। নির্মাণ খাতে যাচ্ছে, ওইখানে দুইটা জায়গা, একটি হলো নির্মাণ খাত আর একটা হলো মেনটেন্যান্সের। কারণ যেই নির্মাণটা হয়েছে, যেটা যেমন হসপিটাল আছে, আপনার বিভিন্ন অফিস আছে, বিভিন্ন রাস্তাঘাট আছে, যে এইটার মেনটেন্যান্সের জন্য যে লেবারগুলো লাগে বা যে কর্মীটা লাগে, সেটাও কিন্তু আমরা দেখে নিতে যাচ্ছে। আরেকটা হলো দে আর লুকিং ফর দি প্রফেশনালস অলসো। যেমন আপনার হেলথ কেয়ারের অনেক তাদের কর্মী লাগবে। তারপরে আমাদের হাউসমেট যাচ্ছে ওইখানে প্রচুর, প্রায় 70 থেকে 1 লাখের মতো, আমাদের 70,000 থেকে 1 লাখের মতো প্রতি বছর যাচ্ছে। সো এই ডিমান্ডটা আমাদের এখানে আছে। যেটা আমরা বলতে চাচ্ছি যে আমাদের 2 ধরনের মার্কেট আছে। একটা হলো ট্রেডিশনাল মার্কেট, আমাদের মিডল ইস্ট সহ ফার ইস্টে কয়েকটা, যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, এটা কয়েকটা আছে, আমাদের প্রায় 12-14টা ট্রেডিশনাল মার্কেট। সো এই মার্কেটগুলো কিন্তু আমরা সবসময় একইভাবে খোলা রাখতে পারছি না। এই জায়গাটা আমি বলবো যে গভর্নমেন্টের এই জায়গাটা একটা মিশনের মাধ্যমে এই জায়গাটায় আমাদের আসা উচিত, যে আমাদের যে ট্রেডিশনাল মার্কেটগুলো আছে সেগুলো আমরা মাঝে মাঝে দেখি প্রায় কোনোটা 3 বছর 4 বছরের জন্য বন্ধ হয়ে যায়, আবার খুলে। এই বন্ধটা না হয়ে এটা যদি আমরা কনস্ট্যান্ট রাখতে পারি, ফ্লোটা কম বেশি হতে পারে। তো এরকম যদি এই একদম কমপ্লিট শাটডাউন যে কারণে হয়, সেগুলো আমাদের খুঁজে বের করা দরকার, এবং সেগুলো রেকটিফাই করে যদি আমরা এটা কনস্ট্যান্ট রাখতে পারি, তাহলে আমাদের যে আউটফ্লোটা আমরা মেনটেন করতে পারি। ডক্টর নুরুল ইসলাম, আপনি তো দীর্ঘদিন এই সেক্টরে সরকারে কাজ করেছেন, এবং মূলত যেই ব্যুরো এই বিষয়টি দেখভাল করেন তার সর্বোচ্চ পর্যায়ে ছিলেন। যেই প্রসঙ্গটি জনাব নোমান বলছিলেন যে আমরা প্রায়ই এটা দেখি, আমার কখনো মালয়েশিয়া বন্ধ হয়ে যাচ্ছে, কখনো ইউএই বন্ধ হয়ে যাচ্ছে। এই বন্ধ হয়ে যাওয়ার কারণ কি, এবং এখানে আসলে সত্যিকার অর্থে সরকারের কি ভূমিকা থাকতে পারে? যে এটা কি সারা পৃথিবীর জন্য বন্ধ হয়ে যায়, নাকি বাংলাদেশের জন্য বন্ধ হয়ে যায়, এবং বন্ধ হলে কেন বন্ধ হয়? এখানে দুটো ফ্যাক্টর আছে। একটা, কোনো দেশে বন্ধ হয় তাদের যে রিকোয়ারমেন্টটা ওটা সাময়িকভাবে কমে যায়, আবার কিছু বন্ধ হয় যে 2 দেশের সাথে কিছু সম্পর্কের একটা মানে ঘাটতি হয়ে যায়। যেমন কিভাবে পাঠাবে, যে মালয়েশিয়ার সাথে যে কোন পদ্ধতিতে পাঠাবে, এটা নিয়ে অনেক
বাকবিতণ্ডা হয়েছে, একবার সিন্ডিকেট হয়েছে, একবার গভর্নমেন্টের মাধ্যমে পাঠিয়েছে। ঠিক সিমিলারলি ইউএইতে যখন আমরা পাঠালাম তখন দেখা যায় যে কিছু অবৈধ লোক চলে গেছে, সেটাকে প্রোটেকশন দেওয়ার জন্য বন্ধ করে দিয়েছিল ওরা। ইউএইতে আবার বন্ধ করে দিয়েছে এখন। ওমানে একবার বন্ধ করেছিল, সৌদি আরবেও কিন্তু একবার বন্ধ হয়েছিল। কিন্তু সবগুলো মার্কেট একবারে খোলা রাখার জন্য যে প্রচেষ্টা, এটা আমি বলবো সরকারিভাবে একটা ব্যর্থতা। কারণ এটা মাইগ্রেশন কস্ট আমরা হাই বলি, যদি আমরা সবগুলো ওপেন থাকে তখন কিন্তু মাইগ্রেশন কস্টটা আমাদের কন্ট্রোলে থাকে। এটা একটা বড় জিনিস যে আমার 174টা দেশে আমাদের থেকে লোক যায়, কিন্তু মাত্র 10টা দেশেই যায় আমাদের 95% লোক। এই 10টা দেশ যদি আমরা ইকুয়ালি ওপেন রাখতে পারি তাহলে কিন্তু আমাদের মাইগ্রেশন কস্টও কম থাকে এবং মানুষের ফ্লোটা বেশি থাকে। এবং পার্টিকুলারলি আমরা যেসব জায়গায় সমস্যাটা হয় যে তাদের ডিমান্ড অনুযায়ী আমরা পাঠাতে পারছি কিনা। ব্যর্থতার একটা তো বললেন যে সরকারের কিছুটা দায়ভার তো নিতে হবেই, কিন্তু মূল কারণগুলো কি, কেন বন্ধ? একটা বলছেন যে ওনাদের চাহিদা থাকে না, মানে অনেক আমি সময় যেই দেখা যায়- সেক্টরে চাকরি পাঠাই সেই সেক্টরের চাহিদা থাকে না, না বাংলাদেশ শ্রমিকের না, চাহিদা থাকে না? সেই সেক্টরে দেখা যায় যে হয়তো চাহিদা কমে গেছে বিভিন্ন সময় প্রজেক্টের কারণে। আর যেটা হয় যে আমাদের কিছু অবৈধ শ্রমিক বেশি চলে গেছে, যেটা কাজ নাই, ওরা এমপ্লয়াররা বিভিন্ন দেশে এটা করে। আর আমাদের যে সেন্ডিং মেকানিজমটা, রিক্রুটমেন্ট মেকানিজম, এটা নিয়ে অনেক সময় বন্ধ হয়ে গেছে। এই মূল 3টা কারণ। মালয়েশিয়ার সাথে যে বারবার বন্ধ হয়েছে, যে একটা চুক্তি হয় হয়তো 3-4 বছরের জন্য, সেটা যখন শেষ হয় তখন আবার ওই পদ্ধতিতেই আমরা পাঠাবো নাকি ওটার যে ত্রুটিগুলো ছিল সেগুলো সংশোধন করে আবার পাঠাবো, সেই জিনিসটা সেটেল করতেই সময় লেগে যায়। এখানে কিছু অশুভ মানে চক্রও আছে যারা মানে তার মধ্যে ঢুকে চেষ্টা করে যে একটা সিন্ডিকেশন করার জন্য। আবার সৌদি আরবে যেমন সিন্ডিকেশন নাই, কিন্তু সেখানে যে জিনিসটা হয় যে ওই এই ধরনের ইনফ্লাক্স হলে ওরা এটা বন্ধ করে দেয়। বিভিন্ন ধরনের অপরাধ ঘটে অনেক সময়, তখন তারা বন্ধ করে দেয়। এরকম ধরনের ঘটনা হয়েছে আমাদের বিভিন্ন দেশের সাথে। তবে ওভারঅল যদি আমরা চিন্তা করি তাহলে বাংলাদেশের ফ্লো যেটা শুরু হয়েছিল, মানে যাওয়া শুরু হয়েছিল সেই 1976 সাল থেকে এ পর্যন্ত, মানে ফ্লোটা কিন্তু স্টিডি আছে, যে একদম ইয়ারলি একটা বন্ধ হয়েছে আর একটা চালু আছে। এরকম আমাদের টোটাল নাম্বারটা যে একদম ড্রাস্টিক্যালি কখনো ফল করেছে তা করেনি। যেমন গত বছর আপনারা দেখেছেন যে 13 লক্ষ লোক গেছে, এবার অ্যাবাউট মিলিয়ন গেছে। তো এরকমভাবেই কিন্তু চলে গেছে। একটা দুইটা বন্ধ হলেও খুব যে এফেক্ট করেছে এই টোটাল নাম্বারকে তা করে নাই। হ্যাঁ, এটা একটা মানে ভালো দিক বাংলাদেশের জন্য, যে ওভারঅল এই জিনিসটা মেনটেন করতে পেরেছে। তবে সবচেয়ে বড় জিনিসটা যেটা, যে আমাদের ওখানে গিয়ে যেন সবাই চাকরি পায়। যেমন সৌদি আরবে এখন মানে চাকরি পায় না এই অভিযোগটা এরকম ধরনের রয়েছে। ঘটনা হচ্ছে। যেমন এখন সৌদি আরবের একটা মনোপলি, গতবার যা গেছে তার 70% একটা দেশের উপরে নির্ভরশীল আমরা, কিন্তু ওখানে গিয়ে অনেকেই চাকরি পায় নাই। এই ধরনের চিত্র আমরা দেখেছি এবং বিভিন্ন ইয়েতে আমরা দেখেছি। তো এইটাকে কিভাবে প্রোটেকশন দেওয়া যায় সেই না, আমি জিনিসটা আমি সরকারের যদি বেশি ছোট চিন্তা করা করে দরকার। আপনার কাছে দুটো জিনিস জানি, একটা একটা করে সমস্যার যদি আমরা এখন আলোচনা শুরু জি। করি। একটা আলোচনা আপনি বলেছেন যে আমাদের মানে শ্রমিকরা অনেক সময় অবৈধভাবে যান অথবা অবৈধভাবে থেকে থেকে যান, যান। ফেরত আসার কথা, ফেরত হয়তো আসেন না, তখন ওই সরকার একটা পদক্ষেপ নেন যে এটা বন্ধ করে দেওয়া। এখন সেইটার একটা, অনেকে বলেন যে আমাদের দেশ থেকে শ্রমিক পাঠানোটা এত খরচ সাপেক্ষ যে যেই সময়ের জন্য শ্রমিকরা যান সেই সময়ে টাকা এটা তুলতে হয় না। পারে না। বা এইটা কি একটা বড়, বা আপনি যেটা বলছেন যে অনেক সময় শ্রমিকরা গেছেন কিন্তু ওনারা কাজ পান নাই, তো সাথে সাথে সেই সুতরাং একটা প্রতারণামূলক পরিস্থিতির ভিতরে পড়েন, যে কারণে তাদের আর উপায় থাকে না ওখানে অবৈধভাবে না থাকার চাইতে, বা অথবা কাজ পেতে দেরি হচ্ছে খরচটা উঠিয়ে আনতে। এই সমস্যাটার সমাধানের ক্ষেত্রে মানে আমরা আসলে কি করতে পারি? একটা হলো যে ওখানে কাজ থাকে না, বেশি লোক নিয়ে যায়, তাদের কাজ দিতে পারে না। আরেকটা হলো যে এখানে মাইগ্রেশন কস্ট এত বেশি যেটা তুলতে পারে না, 2 বছরে ওঠে না, 3 বছরে ওঠে না, তখন সে অবৈধভাবে থাকতে বাধ্য হয়। এই জন্য মাইগ্রেশন কস্টটা কমানো একদম ফার্স্ট দরকার। মাইগ্রেশন কস্টটা কেন বেশি হচ্ছে? আমরা বলি যে বিভিন্ন জায়গায় খরচ, টিকিটের খরচ, পাসপোর্টের খরচ, কিন্তু সব কিছু যোগ করলে যেটা হয় টোটাল মাইগ্রেশন কস্টের দেখা যায় 20%। তাহলে এই 80% কোথায় যাচ্ছে? তার মানে ভিসা পারচেজ হচ্ছে। ভিসা পারচেজের জন্য পুরো 80% খরচ হচ্ছে। কাজেই অন্য সব কিছু খরচ কমালেও কিন্তু আমি উইদিন 20 or 25% কমাবো, বাকি 70-75% আমার কিন্তু থেকেই যাচ্ছে। কাজে আমাদের ভিসা ট্রেডিংটা আমাদের বন্ধ করতে হবে যে কোনো উপায় হোক, যেটা অন্যান্য দেশে এতটা হয় না। হয় না একদম বলবো না, তবে খুবই কম হয়, যেটা বাংলাদেশে সবচেয়ে বেশি হয়। কারণ সাপ্লাই এবং ডিমান্ডের একটা প্রচণ্ড গ্যাপ আছে। সেটাকেই আমরা বলি যে এই জন্যই মানুষ ভিসা কিনে যায়, প্রচুর মাইগ্রেশন কস্ট দিয়ে যায়, দেশে হয়তো কিছু করার নেই সেই ধরনের। কিন্তু তারপরেও একটা সিস্টেমেটিক ওয়েতে যদি যাওয়ার প্রবণতা থাকে, যেমন আমি উদাহরণ দিই যে এখন সাউথ কোরিয়াতে যাচ্ছে, এখানে তো ভিসা কেনা হয় না। জাপানে যে যাচ্ছে সংখ্যায় হয়তো কম, কিন্তু ভিসা কিনে কেউ যাচ্ছে না। এখানে বেতনের পরিমাণ খরচ অনেক বেশি। হ্যাঁ, কিন্তু ভিসা কিনে যাচ্ছে না এবং কম খরচে যাচ্ছে, একদম মিনিমাম খরচে সাউথ কোরিয়াতে যাচ্ছে, জাপানেও যাচ্ছে।
সরকারিভাবে হোক, বেসরকারি হয়তো কিছু বেশি নেয়, সেখানে কি তারপরেও মাইগ্রেশন কস্টটা কম? কম, অনেক কম। কিন্তু কেন হচ্ছে? কারণ হলো দুই দেশের যে যারা নিবে এবং যারা দেবে তাদের মধ্যে একটা সুন্দর বোঝাপড়া চুক্তি আছে, বোঝাপড়া আছে এবং একটা সিস্টেমের মধ্যে যাচ্ছে। তারা যেমন সাউথ কোরিয়ার সাথে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম করা আছে, সেখানে ওয়েবসাইটের মাধ্যমে এমপ্লয়াররা চয়েস করে এবং সেখানে যারা যায় সেখানে দালাল বা অন্য কারো বেশি টাকা নেওয়ার আপনি কোনো স্কোপ সুতরাং যত দুই দেশ বলছেন এটা আসলে দুই দেশের ব্যক্তি খাতের কথা বলছেন না, আপনি, যারা সরকারি খাতে। পাঠাচ্ছেন এবং সরকারি থেকে তাদেরকে প্যাট্রোনাইজ করা হচ্ছে বলেই তারা ব্যক্তি খাতে। যেমন আমি বলি যে যেমন সৌদি আরবে বা মিডল ইস্টে যারা এমপ্লয়ার, তারা কিন্তু বলে না যে না আমি ভিসা বিক্রি করতে চাই। ভালো ভালো এমপ্লয়ার যারা, আমি খারাপ ভালো এমপ্লয়ার অনেক আছে, যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনি একটা লোককে পাঠিয়ে কত লাভ করেছেন, খুব যে বেশি লাভ করেছেন উনি তাই না। 8 লাখ টাকার মধ্যে যে উনি 5 লাখ টাকা নিয়ে নিয়েছে, 7 লাখ টাকা নিয়েছে তা কিন্তু নয়। ওনার কিন্তু একটা মার্জিন আছে, মিনিমাম মার্জিন। তাহলে এই যে মূল টাকাটা, এটাও কিন্তু উনি বেনিফিটেড হচ্ছেন না। এই আলোচনা অব্যাহত রাখবো এবং আমার মনে হয় যে এটা খুবই হৃদয়ের কাছে আমার যারা প্রবাসী ভাইরা আছেন, ভাই বোনরা যান, তাদের একটা বড় বিষয়। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি। আমরা আলোচনা আবার ফিরবো, জানতে চাইবো যে বাংলাদেশের থেকে বিদেশে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে খরচ আমরা কেন বেশি দেই এবং এটা কিভাবে কমানো যায়। আমাদের সাথে থাকবেন। ফ্যাসিবাদের দিনলিপি, প্রযোজনা আফরোজা সুলতানা ও আল মামুন। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। বিরতির আগে আমরা আলোচনা করছিলাম যে আপনি বলছিলেন যে শ্রম বাজারগুলো বন্ধ হয়ে যায়, এইটা একটা বড় আমাদের জন্য সমস্যা। এটা যদি অব্যাহতভাবে থাকে, কম হোক বেশি হোক, আমাদের জন্য ভালো হবে। এবং তার কি কি কারণ আছে খুঁজতে গিয়ে একটা বিষয় এসছে যে আমাদের বাইরে শ্রমিক পাঠানোটা খরচ সাপেক্ষ এবং অনেকে এই জন্য হয়তো অবৈধভাবে থেকে যান বা অবৈধভাবে যাওয়ারও একটা প্রবণতা আছে। এইটার মূল কারণটা আপনি কি দেখেন? একটা তো চাহিদা যোগানের কথা আসছে যে আমার এখান থেকে বাইরে চাকরি করতে যাওয়ার যে আগ্রহ সেটা অনেক বেশি, সেই তুলনায় অতগুলো চাকরি আমার নাই। তো এটা কি আমার আসলে দেশীয় ক্ষেত্রের সমস্যা, নাকি এটার সাথে যেখানে যাচ্ছে ওইখানকার পরিস্থিতি সম্পর্কিত? আমাদের যে মানব সম্পদ আছে, এটা কিন্তু একটা ইটস এ ব্লেসিংস। আমরা মনে করি ইটস এ ব্লেসিং ফর দি নেশন, সে আমাদের এত বেশি লোক আছে। সো প্রবলেমটা যেটা হয়েছে যে আমরা যে অবকাঠামোটা, এই মাইগ্রেশন সেক্টর এবং এটা যে একটা ইন্ডাস্ট্রি এবং এটার মাধ্যমে দেশের যে ফরেন এমপ্লয়মেন্ট কীভাবে যে আমার ইকোনমি এবং ন্যাশনাল ইকোনমি প্লাস হচ্ছে আমার সোসাইটিকে সহযোগিতা করছে, আমরা কিন্তু এটাকে ওই অর্থটা আমরা ততটা এখনো অনুধাবন করতে পারছি না বা এটার অনুধাবন করতে পারছি না। প্রায় তো আমরা আমি আসছি 50 বছর ধরে যাচ্ছি। অ্যাবসলিউটলি, কিন্তু সেই অনুযায়ী যে জিনিসগুলো হওয়ার কথা ছিল আমরা সেই জায়গাটা আসতে পারিনি। যেমন ধরেন আমার স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে সবচেয়ে বড় হচ্ছে যে আপনি এই মানব সম্পদকে যদি দক্ষ মানব সম্পদে তৈরি আমি না করতে পারি, আমরা যেই জায়গায় লোকগুলো আমাদের যাচ্ছে তার অলমোস্ট 70% যাচ্ছে আমরা যেটাকে 4D বলি, 3D বা 4D, সবচেয়ে নিম্ন স্তরে ঝুঁকিপূর্ণ যে জবগুলো আমরা সেই জায়গায় যাচ্ছি। কিন্তু আমরা যদি আমাদের আদার সোর্সিং কান্ট্রিগুলোকে দেখি, যেমন আমাদের পাশে নেপালি আছে, নেপালের কথা যদি বলি, আমরা শ্রীলঙ্কার যদি কথা বলি, আমরা ইন্দোনেশিয়ার কথা বলি, আমরা ফিলিপাইনের কথা বলি, তারা কিন্তু ভ্যালু অ্যাডেড মার্কেটে চলে যাচ্ছে এবং তারা কিন্তু এই কাজগুলো করার জন্য দে আর নট অ্যাকসেপ্টিং। সো আমরা কেন, প্রশ্ন হচ্ছে যে আমরা তাদের আগে থেকে শুরু করেছি, তাহলে আমরা পারিনি কেন? এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পলিসি বা আমাদের যেই জায়গাটা আমরা কাজ করেছি সেটা আমরা প্রপারলি করতে পারিনি। যেমন স্কিল ডেভেলপমেন্টে যদি আমরা আসি, আমাদের প্রথমে দরকার হচ্ছে যে আমার বর্তমান চাহিদা আমাকে বের করতে হবে। আমি যেটা বলি যে আমাদের যে মিশনগুলো আছে, আমাদের মিশনগুলোকে হচ্ছে মাইগ্রেশন ডিপ্লোমেসিতে আসতে হবে। আচ্ছা, এটা হচ্ছে বড় একটা জায়গা, কারণ আমার মানব সম্পদ এত বেশি যে জিনিসটাকে যে আমি ইউটিলাইজ করতে চাই, তাহলে আমার মিশনকে কিন্তু তার
মেন্টালিটি বা তার যে কার্যপরিধি, সেখানে কিন্তু এটার ইম্পর্টেন্স আসতে হবে যে আমার মাইগ্রেশন ডিপ্লোমেসি, যে আমার এই লোক আছে, আমি যেই দেশেই আমাকে নিয়োগ দেওয়া হোক না কেন, আমার চেষ্টা থাকতে হবে ওইখানে আমার কিছু সংখ্যক কর্মী হলো যেন আমি আনার ব্যবস্থা করতে পারি। তাহলে সেটি ক্ষেত্রে কী করতে হবে, প্রথমে আমার জানতে হবে যে ওই দেশে কী দরকার আছে, তারা কী ধরনের কর্মী চায়। তাদেরকে যদি আমরা বোঝাতে পারি যে হোয়াট এক্স্যাক্টলি ইউ ওয়ান্টস, গিভ আস দ্য আইডিয়া অ্যান্ড উইল প্রিপেয়ার অ্যাকর্ডিং টু ইউর ডিমান্ড, তাহলে আমার কিন্তু এখানে এমপ্লয়মেন্টের অপরচুনিটিটা ভালো এটা তো ভেরিয়েশন। একটা যেটা চ্যালেঞ্জ আমি দেখি সেটা হলো যে আপনার তো ইমিডিয়েটলি তো আর আমি মানব সম্পদ কনভার্ট করে ফেলতে পারবো না। তো আমার একটু কিছুটা দূরদৃষ্টি সম্পর্কিত আসলে একটা ধারণা থাকতে হবে যে হয়তো 5 বছর পরে কি ধরনের চাহিদা থাকবে। একটা শর্ট টার্ম, একটা মিডিয়াম টার্ম। ওইটা আমি আসছিলাম। ইমিডিয়েটলি কিছু জিনিস যারা অলরেডি শিক্ষিত বা প্রশিক্ষিত আছে তাদেরকে, যেটা নোমান ভাই বলেন যে ওই অনুযায়ী আমরা কিছু কাস্টমাইজ করে দিয়ে দিতে পারি। আর যেটা লং টার্মের প্ল্যান, যে যেমন রিগার লাগে ওদের, মানে মাইনিংয়ে প্রচুর মাইনিং হয় ওখানে, বা এই যে ওয়েল রিগের যেসব লোক লাগে আমরা বাংলাদেশ থেকে কিন্তু দিতে পারি না। এটা আমরা একটা লং এটা প্ল্যান, মূলত ভারত পাকিস্তান ওখান থেকে চলে যায়। তো এখানে ভালো স্যালারি পাওয়া যায়, ওখানে আমরা আস্তে আস্তে লং টার্ম একটা প্ল্যান নিতে পারি যে এই ধরনের লোক আমরা তৈরি করলাম। যেমন মানে আইটিতে প্রচুর লোক লাগে, ইন্ডিয়া যেটা নিয়েছে, এটা আমরা একটু লং টার্ম প্ল্যান নিতে পারি। সেখানে হয় কি যে আমাদের একটা ব্র্যান্ডিং দরকার, আমাদের ব্র্যান্ডিংটা হয়ে গেছে আমরা স্বল্প দক্ষতাই দিব, সেটাকে আমরা চেঞ্জ করতে হবে। আমি যদি ডক্টর নুরুল ইসলাম আপনাকে একটু এইটার সম্পর্কে জিজ্ঞেস করি, আমাদের এই প্রায় 50 বছর ধরে আমরা পাঠাচ্ছি বা বিদেশে মানুষ কাজের জন্য, আমরা কখনো কোনো ধরনের এই ধরনের প্রক্ষেপণ করেছি যে আমার সামনে আমি এইটার জন্য আমি কি ধরনের যেটা করেছি বিএমটি থেকে আমরা 2018 সালে একটা স্টাডি করেছি 53টা দেশে, যে 53টা দেশে কি ধরনের স্কিল লোক লাগবে একদম প্রফেশন ওয়াইজ, এবং আগামী 10 বছরে কেমন লোক তারা চায়। কত কত দেশে দেখা গেছে তেমন লাগবে না। আবার আমরা ইনফ্যাক্ট রিজিয়ন ভাগ করে, যেসব দেশে একদম নন ট্রেডিশনাল কান্ট্রি বলি আমরা, যেমন সাউথ আমেরিকার কিছু দেশ, সেখানেও আমরা স্টাডি করেছি। মানে মোট 53টা দেশকে বেছে নিয়ে একটা স্টাডি করেছি যে কি ধরনের স্কিল সেখানে আইডেন্টিফাই করা আছে, একদম অকুপেশন অনুযায়ী আইডেন্টিফাই করা আছে। আমি সেইটা থেকে বলি, ওই ফাইন্ডিংসটা যখন আসলো তার সাথে মিলিয়ে কি আমরা জনসম্পদ তৈরি করার ক্ষেত্রে বিনিয়োগ করেছি বা নীতি নিয়েছি যে আমি এই জায়গায় এখন দক্ষতা। এটা ইন্টারেস্টিং প্রশ্ন করেছেন, যে কারণ আমি তো এইটা তো আর পরে যেটা নিয়ে আমরা কথা বলছি, কষ্ট করে অনেক করে ওই স্টাডিটা করেছি। ইটস এ ভেরি বিগ ভলিউম, 800 পেজেস রিপোর্ট। কিন্তু ওটার বেসিসে যেটা করা দরকার ছিল যে ওই অনুযায়ী আমাদের ট্রেনিংটাকে ঢেলে সাজানো এবং একটা অ্যাকশন প্ল্যান তৈরি করা, যে আমি এই টার্ম অনুযায়ী এতগুলো লোক তৈরি করব এবং আমার টার্গেট করব ওই সব দেশে পাঠানোর জন্য। এটা দুঃখজনকভাবে হয়নি। আচ্ছা, আমি একই ধরনের প্রশ্ন যেমন আপনাকে করি আর কি, যে আপনারা তো ধরেন আপনি এই সংগঠনের সাবেক মহাসচিবও ছিলেন, আপনাদের এই সংগঠন বাইরা বললে আমরা ভালো মন্দ মিলিয়ে অনেক ধরনের কথাও বলি, কিন্তু সত্যিকার অর্থে এই হয়তো জনশক্তি রপ্তায় মানে সাথে যারা জড়িত আছেন, ব্যুরোর সাথে বিএমইটির সাথে আপনাদের একটা যোগাযোগ আছে, কিন্তু যখন আমরা দক্ষতা বাড়ানোর কথা বলবো তখন তো এটা একটা ভিন্ন মন্ত্রণালয়ের সাথে। আপনাদের সাথে কি সত্যিকার অর্থে ওই শিক্ষা মন্ত্রণালয়ের বা যে ধরনের আমাদের কারিগরি শিক্ষা যে বোর্ড আছে বা যারা এটা ডিভিশন আছে এখন একটা, তাদের সাথে কি যোগাযোগ খুব নিয়মিত আছে বা তারা আপনাদেরকে ডাকে? ধরেন এইবারে যখন বাজেট আসতে যাচ্ছে, প্রত্যেকটা মন্ত্রণালয় হয়তো আলোচনা করতে পারে যে আমার কোথায় বরাদ্দ লাগবে, আপনাদেরকে কখনো ডেকেছে এটার ক্ষেত্রে? প্যাট্রোনাইজেশন যেটা আমরা বলি, যে আপনি আজকে বিকেএমএ বিজিএমএ কে যদি আমরা একটা জায়গায় দেখি, এখানে আপনি সরকারের কন্ট্রিবিউশনটা কতখানি, এখানে ব্যাংকিং খাতে কন্ট্রিবিউশন কত হিউজ, মানে এই সেক্টরকে দাঁড়া করাবার জন্য বিভিন্ন ধরনের প্রণোদনা সব কিছু দেওয়া হয়েছে। এবার আসেন আমাদের সেক্টরে, দ্যার ইজ এ জিরো ইনভেস্টমেন্ট, হাইয়েস্ট রেভিনিউ আর্নিং উইথ এ জিরো ইনভেস্টমেন্ট। আই সেড এইভাবে বলি, আপনি যদি বাজেট অ্যালোকেশনে দেখেন, আমরা আগে বটমে ছিলাম, এখন বটম থেকে বটমের 3-4-এ আসছি, মানে একেবারে জিরো নিচে নেমেছিলাম, বটমের যেটা ছিল সেখান থেকে তো 2 বা 3 ধাপ উপরে উঠে আসছি। তাহলে যে সেক্টর, আমরা এইভাবে বলছি যে সেক্টর আপনাকে সবচেয়ে বেশি রেভিনিউ দিচ্ছে, তাহলে সেই সেক্টরে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট হওয়া দরকার। আর আপনি যেটা বলেছেন যে এই যে বিভিন্ন সময় যে বাজেট হয় সেখানে আমাদের ইয়েস কখনো কখনো আমাদেরকে ডাকা, বাট নট দ্যাট ওয়ে। আমাদের ইনভলভমেন্টটা প্রাইভেট সেক্টরকে ওইভাবে ইনভলভমেন্ট করা হয় না। সরকার তো একসময় বিভিন্ন বড় বড় প্রজেক্ট নিয়েছে দক্ষতা উন্নয়নের জন্য, একটা ন্যাশনাল, যেমন এনএসডি করেছে, এনএসডি ইন্ডিভিজুয়াল আমাদেরকে ডেকেছিল, আমরা গিয়েছি এবং আমরা আমাদের মানে বিকজ যখন আমরা সেক্টরে কাজ করি,
তখন কিন্তু আমরা যেটা দিতে পারবো বা আমরা যেটা বলতে পারবো, বিকজ আমরা উই আর ডিলিং উইথ দি ওভারসিজ এমপ্লয়মেন্টে এবং ডেস্টিনেশন কান্ট্রির সাথে ওর রিকোয়ারমেন্ট আমাদের জানা আছে, যে আমরা জানতে পারি যে কী। যেমন এখন যদি আমরা বলি, এখন আমাদের হিউজ ডিমান্ড রয়ে গেছে আপনার নার্সিংয়ের, আমাদের মেডিকেল কেয়ারের, মেডিকেয়ারের রয়ে গেছে, আপনার এল্ডারলি কেয়ারে রয়ে গেছে, চাইল্ড কেয়ারে রয়ে গেছে, যার স্যালারি হচ্ছে মিনিমাম $1,500 থেকে $2,000। এটা দেখেছি যে সাম্প্রতিক সময়ে মাননীয় প্রধান উপদেষ্টাও বলেছেন যে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের সাথে নার্সিং। এটা আমি আসছি যে আপনি দেখেন আমাদের এডুকেশন যে সিস্টেমটা, সেখানটা আমাদের একটা বড় পরিবর্তন আনা দরকার। কারণ আমরা যদি নিড বেস, জব বেস আমাদের এডুকেশন সিস্টেম ডেভেলপ না করি, তাহলে কিন্তু আমরা স্কিলের কথা বারে বারে বলবো। কারণ আমার যদি বেসিক লাইনটা তৈরি না হয়, আমরা যখন নিয়ে আসি 2 মাস বা 1 মাসের ট্রেনিংয়ে, যে ট্রেনিং সেন্টার যেটা হচ্ছে, এখানে যে ট্রেনিংটা দেওয়া হবে সেটাতে কভার করা যাবে না। কারণ তার বেসিকটা যদি গ্রুমের সময় থেকে থাকে, দেন ইট ইজ ফাস্টার টু টিচ হিম। যেমন আরেকটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের কমিউনিকেশন স্কিল। আমাদের যারা কর্মীরা যায় তারা ভাষাগত দক্ষতা, তারা কিন্তু কোনো অংশেই যারা অন্য দেশ থেকে তাদের চেয়ে কম না, কিন্তু আমরা মারটা খাচ্ছি বিকজ আমরা কমিউনিকেট করতে পারছি না। সো যার ফলে দেখা যাচ্ছে তাদের আন্ডারে আমাদেরকে কাজ করতে হচ্ছে, সুপারভাইজার পোস্টগুলো আমরা পাচ্ছি না। এই জায়গায় আমরা বারবার বলছি যে এখন ট্রেনিংয়ের সাথে সফট স্কিল ইজ ম্যান্ডেটরি। আরেকটা যেটা আসছে যে মাইগ্রেশন কস্ট নিয়ে, যেটা এটার জন্য আমরা সবসময়ের জন্য আসামের কাঠগড়ায় দাঁড়াই সোসাইটিতে। এটা একদিকে ইট ইজ মানে এটা অ্যাকসেপ্ট না করা বা এটা অ্যাডমিট না করার কোনো কারণ নেই, যে কোনো দেশের চেয়ে, যে কোনো সোর্স কান্ট্রি দেশে, আমাদের তো প্রায় 7-8টা সোর্স কান্ট্রি আছে যারা কর্মী প্রেরণ করে আমাদের মতো, তাদের চেয়ে আমাদের খরচটা অনেক বেশি। যেমন বলা হচ্ছে যে সব খরচ মিলে 20%, 80% আমার মার্কেটিং কস্টে চলে। ইটস নট ট্রু। যেমন আমরা যদি টিকিটের কথায় আসি, যে টিকিটের $300 টিকিট যদি এখন $1,200 থেকে $2,000 হয়ে যায়, তা আপনি এটা কীভাবে ম্যানেজ করবেন? আমরা যার ফলে অনেক দীর্ঘদিন ধরে বলে আসছিলাম যে এটাকে একটা লেবার ফেয়ার চালু করা হোক, যেই দেশে আমার কর্মী যায় সেই দেশে যেই। কিন্তু আমি যেটা জানার আগ্রহ জানুন, আমার এখানে মানে এয়ারফেয়ার বাড়ার মানে এত বেশি হওয়ার কারণ একই এয়ারলাইন্স তো আমার দেশেও আসছে, এই জায়গাটায় ভারতেও যাচ্ছে, এই জায়গাটায় আমরা বলছি এবং আমরা একটা কম্প্যারিজন দিয়ে, কারণ এয়ারফেয়ারটা ডিপেন্ড করে হচ্ছে ক্যালকুলেট হচ্ছে আপনার মাইলেজ অনুযায়ী। সো আমার এই একই ডিস্টেন্সে যদি আরেক দেশ থেকে সেই পয়সায় যেতে পারে, তাহলে আমার দেশ থেকে কেন যাবে? এটা কারণ কি? এটার জন্য আমরা এটা টেকনিক্যালি একটা ব্যাপার, এটা সিভিল এভিয়েশন অথরিটি ভালো বলতে পারবেন। তা আমরা যেটা আর্জি করেছি যে যেহেতু ল্যান্ডিং পারমিশন আমাদের দেশে যে ফ্লাইট আসে, সেটা ল্যান্ডিং পারমিশনটা দিতে হবে সিভিল এভিয়েশন অথরিটি বা বিমানকে, আমাদের যে মন্ত্রণালয় আছেন। তাহলে তারা যখন এগ্রিমেন্ট করেন, যেহেতু আমার এই লেবার মুভমেন্ট যেটা আমরা বলি ওয়ার্কার মুভমেন্ট, যেই সব দেশগুলোতে আমাদের এইগুলো ফ্লাইটগুলো অপারেট করে, সেই দেশের ফ্লাইটগুলোকে আমরা কেন কন্ট্রোল করতে পারছি না? যে আমার এখানে আমি তোমাকে ল্যান্ডিং পারমি 1 শর্তে দেবো, ইস হিউজ মার্কেট। তখন যখন এরা শুরু করেছিল তখন সপ্তাহে 1টা ফ্লাইট বা 2টা ফ্লাইট, এখন তারা ডেইলি 4টা ফ্লাইট 3টা ফ্লাইট অপারেট করছে, তার মানে হাব। তাহলে আমরা কেন এই যে আমার লোক নিয়ে যাচ্ছে, আপনি দেখেন টিকিটের আমরা বিভিন্ন সময় বলি যে, আমি আপনাকে যদি সরাসরি জিজ্ঞেস করি, সেটা হলো যে যেটা ডক্টর নুরুল ইসলাম বলছিলেন যে আমার এই সাধারণভাবে যে খরচগুলো, টিকিটের খরচ, পাসপোর্টের খরচ, এগুলো, এইটা বলছিলেন যে উনি 20-25% কথা বলছিলেন। তো আপনি কত শতাংশ বলবেন? এটা অনেক, এটা আপনি জানেন, আপনার যদি একটা আমরা হিসাব করি, যদি একটা লোকের যে অ্যাপ্রক্সিমেটলি 3 লাখ, 3.5 লাখ টাকা বা 2 থেকে 3 লাখ টাকার মধ্যে যেতে হয়, তাহলে তার টিকিটের মূল্য যদি 1 লাখ টাকা হয়ে যায়, তাহলে আপনার এভারেজ কত বলবেন? 50-60 হবে না আরো বেশি? 60%-এর মতো চলে যায়। আর আরেকটা হলো যে আমার মার্কেটিং কস্ট বলে একটা জিনিস আছে, এটা ওভারসিজ এমপ্লয়মেন্ট। আমাকে একটা জায়গায় স্বীকার করতে হবে দেয়ার ইজ এ মার্কেটিং কস্ট। এখন সেই মার্কেটিং কস্টটা কতটুকু মিনিমাইজ করা যায় সেটা সিস্টেমের মধ্যে। আমাদের হয়েছে কি, এখানে যেটা হয়েছে যে আমরা যখন এমইগুলো, আমাদের অনেকগুলো জায়গায় গ্যাপ রয়ে গেছে, আমরা চাচ্ছি সেগুলোকে ইটস যে পলিটিক্যাল উইল, আমরা যদি সবাই মিলে চেষ্টা করি এটা সম্ভব। কারণ এটাতে আমাদেরও কিছু দোষ আছে, যে আমরা যারা এই সেক্টরে আছি আমরা নিজেরাও সচেতন হওয়া দরকার, যে কারণ আমার যে কর্মী ভাই যাচ্ছে আলটিমেটলি এই লোডটা তার উপরে পড়ে। সুতরাং আমরা যদি নিজেদেরকে কন্ট্রোল করার চেষ্টা করি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কস্টটা কমবে। আরেকটি হলো ডেস্টিনেশন কান্ট্রিগুলোতে আমাদের এই জায়গাটা একটা ব্যবস্থা করতে হবে। কারণ আমরা দেখি যে ডেস্টিনেশন কান্ট্রিগুলো আমাদেরকে যে লাইসেন্স দেওয়া হয়েছে যাদেরকে, তার বাইরে থেকে লোক নিচ্ছে। তার মানে ডেস্টিনেশন কান্ট্রিগুলো যদি এনশিওর করা যায় যে আমি যাদেরকে এই কাজের জন্য, প্রফেশনের জন্য যাদেরকে নিয়োগ দিয়েছি, তাদের বাইরে কোনো রিক্রুটমেন্ট হবে না। ইউ ক্যানট গো রিক্রুটমেন্ট উইথ এনি ইন্ডিভিজুয়াল rather than this group, because they are accountable. That people are not accountable. এই জায়গায় আমরা কাজ করি, তখন এই ওভারস্টেটা আসবে, আপনার মনিটরিংটা সুবিধা হবে আপনার জন্য,
কস্টিংটা আমরা কন্ট্রোল করতে পারবো, আমাদের যে কতগুলো অবস্ট্রাগল আছে এই প্রসেসে, মানে আমাদের টাইম লিমিটটা অনেক বেশি, আমরা যে আমাদের যে প্রসেসিং পিরিয়ডটা ইট টেক্স অলমোস্ট 60 days to 90 days, এটা কিন্তু সব দেশে হচ্ছে 3 weeks to 4 weeks। তাহলে এই জায়গায় কোন কোন কারণে আমার এই সময়টা বেশি লাগে সেগুলো যদি, যেমন অ্যাটাস্টেশন করতে আমার অনেক সময় লেগে যায়, কারণ অ্যাটাস্টেশনটা হচ্ছে আমরা কেন করি, যে এটা হলো আমার সিকিউরিটি অফ দি ওয়ার্কার্স। তাহলে আমরা আরেক দেশের কাগজ আমি কীভাবে অ্যাটাস্টেড করবো, ওটা তো তার অথরিটি। আমি আপনার কাছ থেকে সুপারিশগুলো শুনবো, আমাকে একটা বিরতিতে যেতেই হচ্ছে। দর্শক, আমরা আলোচনা করছিলাম যে আমাদের বিদেশে কর্মসংস্থানের সম্ভাবনাগুলোকে আমরা কতখানি আছে এবং কিভাবে কাজে লাগাতে পারি। বিরতিতে যাচ্ছি, আমাদের সাথে থাকবেন। আরে জামাইরে আগে দাও। দিতাছি তো, জামাই কতদিন পরে আসলো। আম্মা, আপনার হাতের তরকারির মজাই আলাদা। কি সুন্দর কালার, জুত মতন সেদ্ধ, বিশেষ করে ডাইলের যা কালার আর স্বাদ। সবাই তো টিউবওয়েলের পানিতে রান্না করে, আমি রান্না করি পুকুরের পানি দিয়ে। কোন কি, পুকুর তো খোলা, পুকুরের পানিতে মানুষ গোসল করে, কাপড় চোপড় কাচে, হাঁস ভাসে সেই পানিতে, সেই পানি দিয়ে আপনি রান্না বান্না করছেন, কাম সারছি। মরে যাবেন তো আম্মা, একদম মরে যাবেন। কই মরি নাই তো এখনো। বুঝছি, এই জন্য আব্বা আপনি মাঝে মাঝে সাবিয়াও পেটের সমস্যায় ভোগে। থামো, এই তুমি সব সময় সবার ভুল ধরো কেন? না রে মা, জামাই বাবাজি ঠিক কথাই কইছে। শুধু আমরা না, আমাকে পুকুরের পানি যারাই ব্যবহার করে তারা প্রত্যেকেই পেটের সমস্যায় ভোগে। অনেকে রান্না বান্নার সময়, খাওয়ার সময় নিরাপদ পানি ব্যবহার করে, কিন্তু খাওয়ার আগে থালা বাসন ধোয়, গ্লাস ধোয়, এমনকি নিজের হাতও ধোয় পুকুরের পানি দিয়া, ট্যাপের পানি দিয়া। হ ঠিকই তো, তাই তো করি। শোনেন আম্মা, রান্না ও খাবারের জন্য নিরাপদ পানি ব্যবহার করুন। পুকুর কিংবা নদীর পানি পান করবেন না। পানি পান করার আগে ফুটিয়ে নেবেন। সেটা সম্ভব না হলে ব্লিচিং পাউডার, ফিটকিরি বা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে পানি নিরাপদ করে নিন। ফল ও সবজি কাঁচা খেতে হলে নিরাপদ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। সবজি ও ফলমূল কাটার আগে 1 চামচ লবণ নিরাপদ পানিতে মিশিয়ে কমপক্ষে 30 মিনিট ভিজিয়ে রাখলে শাকসবজি ও ফলমূলে থাকা রাসায়নিক পদার্থের ক্ষতিকারক প্রভাব বহুলাংশে কমে যায়। পানিই জীবন, যদি তা হয় নিরাপদ। জনাব নোমান, বিরতিতে যাওয়ার আগে আপনি কিছু সুপারিশের কথা বলছিলেন যে আমরা কিভাবে আরো কি বলবো এফিশিয়েন্ট সেক্টর, ট্রান্সপারেন্ট এন্ড এফিশিয়েন্ট আমরা করতে পারি। ট্রান্সপারেন্ট এন্ড এফিশিয়েন্ট সেক্টর তৈরি করতে পারি। বেশ কয়েকটি আপনি বলেছেন, তার মধ্যে আর একটা বিষয় বলছেন যে আমাদের সময় অনেক বেশি লাগে পাঠানোর কথা। প্রথমে আমরা যেটা নিয়ে কথা বলেছি যে আমাদের স্কিল ডেভেলপমেন্টটাকে ঢেলে সাজাতে হবে এবং নিড বেস, জব বেস আমার এডুকেশন সিস্টেম ডেভেলপ করতে হবে এবং আমার প্রত্যেকটা ট্রেনিং সেন্টারের সাথে আমাকে ল্যাব থাকতে হবে, যেই প্রফেশনে আমি যেই ট্রেনিংটা দিব সেই সাথে আমার সফট স্কিল থাকতে হবে। এটা গেল একটা। সেকেন্ড হলো আমাদের যে আমাদের মিশনগুলো যারা কাজ করছেন সেখানে আমাদের মাইগ্রেশন ডিপ্লোমেসি থাকতে হবে এবং আমাদের এমইউর জায়গায় বাইলেটারাল মাল্টিলেটারাল এগ্রিমেন্ট করতে হবে, যাতে আমাদের এই মার্কেটগুলো হঠাৎ করে বন্ধ হয়ে না যেতে পারে এবং মার্কেটগুলো বন্ধ যে কারণে হয়ে যায় সেগুলো আমাদেরকে আইডেন্টিফাই করে সেগুলোকে এখন থেকে ঠিক করতে হবে। এবং আমরা বলি এমইউটা হয় কি একটু দুর্বল, এমইউ দিয়ে আপনি কিছু করতে পারবেন না আনলেস আনটিল ইউ ডোন্ট ডু বাইন্ডিং হয় না। আমাদের ওই জায়গাটা আমাদের আসে এবং সেখানে পার্টনারশিপে আসতে হবে। সেখানে হচ্ছে যে আমাদের প্রাইভেট সেক্টরকে আপনাকে অন বোর্ড নিতে হবে, কারণ আপনি যখন একটা এমইউ করেন, আমি অন গ্রাউন্ডে কাজ করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে এক্সপিরিয়েন্স আছে সেটা যদি আমি আপনাকে শেয়ার করি অথরিটির সাথে, আপনার জন্য সুবিধা হবে সেটা ওয়ার্কার্স ফ্রেন্ডলি করার জন্য। তো এই জায়গাটা আমরা চাচ্ছি। আর যেটা হলো যে এই যে আমাদের টাইম ফ্রেমটা কমাবার জন্য আমাদের কতগুলো অবস্ট্রাগল আছে। যেমন আমরা একটু আগে বলছিলাম যে আমাদের অ্যাটাস্টেশন একটা সিস্টেম আছে। অ্যাটাস্টেশনটা এই সব কিছু আমরা করছি কেন? টু সিকিউর দি ওয়ার্কার্স রাইট। তাহলে এই যে একটু আগে নসিম ভাই বললেন যে আমাদের ওইখানে এক্সেস কর্মী যাচ্ছে, এক্সেস কর্মী যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ এটা চাহিদাপত্রের বিপরীতে এই চাহিদাপত্র দিচ্ছে হচ্ছে সেই দেশের অথরিটি। তাহলে আমরা ওই দেশের অথরিটিকে অ্যাকাউন্টেবল করতে ব্যর্থ হচ্ছি।
তাহলে আমরা কেন এটা করতে পারছি না যে তুমি যে 1000 লোক নিয়ে আসলা, এই 1000 লোকের চাকরি না দিতে পারার কারণটা কি? আমি এবং জনাব এটার জন্য রহমান, you have to be liable. আপনাকে যদি এটা বলি যে আপনার যে সংগঠন আছে তার তো একটা মানে তার একটা সদস্যভুক্ত হয়েই তো কাউকে বাইরে শ্রমিক পাঠাতে হয়। তো কোনো একজন শ্রমিক যদি গিয়ে সেখানে চাকরি না পান, আপনাদের সদস্যদেরকেও তো আমরা অ্যাকাউন্টেবল করার সুযোগ আমাদের থাকে। অকারেন্সটা হচ্ছে ইট ইজ ইন দ্য ডেস্টিনেশন কান্ট্রি, ওইখানে কিন্তু আমার অ্যাক্সেস ভেরি লিমিটেড, বিকজ আমি এখানে বসে আমার সেই এমপ্লয়ারকে অ্যাকাউন্টেবল করার কোনো সুযোগ নাই। কারণ সে যে ডকুমেন্টস, এটা যদি হয় যে আমাদের কোনো সদস্য উইদাউট এনি ভ্যালিড ডকুমেন্টস যারা কর্মী পাঠিয়েছেন, অবভিয়াসলি হি ইজ এ পানিশেবল অফেন্স, হি শুড বি পানিশড। আমরা তার সদস্যপদ স্থগিত করতে পারি, তার লাইসেন্স স্থগিত করার জন্য মন্ত্রণালয়কে পরামর্শ দিতে পারি। কিন্তু সে যদি সমস্ত প্রসেস, যেমন অ্যাটাস্টেশন বলি, বিএমএটি ক্লিয়ারেন্স বলি, মিনিস্ট্রি ক্লিয়ারেন্স বলি, সব কিছু করে যদি ভ্যালিড ডকুমেন্টসের মাধ্যমে যেয়ে থাকে, তারপরে সেই কর্মীটা যখন তার ন্যায্য পাওনাটা পায় না, সেই ক্ষেত্রে আপনি রিক্রুটেন্সি কীভাবে আপনি অ্যাকাউন্টেবল করবেন? তখন কাকে accountable ইটস দ্য এমপ্লয়ার, ইটস দ্য এমপ্লয়ার অ্যান্ড দ্য অথরিটি হু হ্যাজ ইস্যুড দ্য ভিসা। আচ্ছা, আমি ডক্টর নুরুল ইসলাম আপনাকে যদি বলি আর কি, যে আসলে সত্যিকার অর্থে আমরা এইখানে যদি একটা জবাবদিহিতামূলক জায়গা করতে পারি, কারণ আমার প্রবাসী শ্রমিকদের অধিকার তো একটা বড় বিষয়, তার সাথে যুক্ত আছে তাদের নিরাপত্তা, তাদের দেখভাল করার বিষয়টা। এই বিষয়গুলোয় আমরা দীর্ঘদিন ধরে বলেছিলাম যে আমার বিদেশে দূতাবাসে প্রবাসী শ্রমিকদের জন্য একটা আলাদা ডেস্ক, ওখানে একটা আলাদা কর্মকর্তা রাখা, এবং তারা এই বিষয়গুলো দেখবেন। এইটা কতখানি কার্যকর এখন আছে? এটা তো আছে আমাদের, আপনি জানেন যে 31টা লেবার উইং আছে এখন বিভিন্ন, যেসব বিশেষ করে পার্টিকুলারলি যেসব দেশে বেশি শ্রমিক যাচ্ছে তাদের জন্য, এবং তারা কাজ করছে কিন্তু সাফিসিয়েন্টলি করতে পারছে না। কেন? একটা কারণ হলো যে আমাদের যে যেসব দেশে লোক যায় তাদের সাথে আমাদের চুক্তি অথবা এমওইউ আছে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, কিন্তু এই চুক্তিগুলোর সাথে আমাদের কিছু কমিটি করা আছে যে কোনো এই ধরনের সমস্যা হলে এই কমিটি 6 মাস পর পর বসে সেগুলোকে সলভ করবে। কিন্তু এই কমিটিগুলো কখনোই বসে না। এমন অনেক কমিটি আছে যারা, কারা থাকে, এরা ওই দেশের কিছু লোক থাকে আর এই দেশের থাকে, এমবাসির লোক থাকে, প্লাস মিনিস্ট্রি থেকে লোক যায়। দুই পক্ষ বসে তারা এই জিনিসগুলো উত্থাপন করে যে কমন প্রবলেমগুলো, যে ওখানে গিয়ে কাজ পাচ্ছে না, ওখানে গিয়ে বেতন পাচ্ছে না, এই সমস্যা হচ্ছে, আকামা হচ্ছে না, বিভিন্ন ধরনের। আর ওদেরও কিছু সমস্যা থাকে, তারা বলে যে তোমাদের লোক এসে হয়তো এরকম ঠিকমতো কাজ করছে না। এইগুলো সলভ করার জন্য ওখানে বলাই থাকে যে এভরি 6 মান্থস তারা বসবে। কিন্তু ইনফ্যাক্ট এই জয়েন্ট কমিটি মানে বছরের পর বছর মানে কোনো বসার কোনো এই উদ্যোগই নেয় না। এটা না বসলে আপনি কিভাবে সলভ করবেন তাদের সাথে? যেটা নোমান বললেন যে ওখানে এমপ্লয়ারদের সাথে তো এখান থেকে সলভ করা যায় না, এটা এমবাসি করবে এবং এখান থেকে মিনিস্ট্রি থেকে একজন দুজন যাবে বা বিএমইটি থেকে যাবে, এমনকি প্রাইভেট সেক্টর থেকেও নেওয়া যেতে পারে, যে নিয়ে ওনারা অনেক সময় বলে যে আমরা নিজের খরচেই যাবো, গভর্নমেন্টের খরচ দেওয়ার দরকার নাই, কিন্তু আমাদের প্রবলেমটা তো আমরা তুলে ধরতে পারি। কিন্তু প্র্যাকটিক্যালি এই যেসব দেশের সাথে আমাদের 14টা দেশের সাথে এখন চুক্তি এবং যেটা সমঝোতা স্মারক বলে এটা আছে, কিন্তু মানে খুবই রেয়ার এই মানে কমিটিগুলো, এটা একটা বিরাট সমস্যা। আর একটা জিনিস হলো যে বিভিন্ন দেশের সাথে, বিশেষ করে সৌদি আরব, ওমান যারা বড় এমপ্লয়ার, এবং ইউএই, এই তিনটাই বেশি লোক নিত, কিন্তু এখানে তাদের সাথে আমাদের একটা মানে রিক্রুটমেন্টের যে সিস্টেমটাকে একটা ট্রান্সপারেন্ট একটা সিস্টেম করা, এটা সৌদি আরব সরকার, আমি এমবাসিতে ছিলাম যখন, তখনও আমাদেরকে বলতো যে তোমরা উদ্যোগ নাও বা আমরা উদ্যোগ নিই, একটা সিস্টেমটা ডেভেলপ করি, কিন্তু স্টিল এখন এটা হয়নি। হয়তো সরকারের এখন ধরেন আপনি দক্ষিণ কোরিয়ার কথা বলছিলেন যে তাদের একটা ডাটাবেস, ডিজিটালাইজেশন এবং আছে, এইটা করা তো খুব কঠিন হবার কঠিন ব্যাপার নয়। আমি পার্সোনালি মনে করি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কি উদ্যোগটা আসতে পারে যে আমরাই অবশ্যই আসতে পারে, একভাবে হলো আমরা করলাম। তারপরে এর ব্যাপারে কিন্তু মানে সৌদি বা অন্যান্য ওমানে মানে যারা কাউন্টার পার্ট আছে তারা কিন্তু অনীহা নাই, কিন্তু এটাকে উদ্যোগ নিয়ে বাস্তবায়ন করতে হবে। সুতরাং এটা বাংলাদেশের ইন্টারেস্টেই বাংলাদেশে এটা করা উচিত। যেমন নারী কর্মী প্রেরণের ব্যাপারে কিন্তু একটা ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, এখন কোন মহিলা যায় এবং সে কোথায় থাকে সেটা কিন্তু ওয়েবসাইটে থাকে, একদম ইলেকট্রনিক্যালি বের করা যায়, কিন্তু পুরুষরা যায় না। তাহলে ওটা যদি করা যায়, এটা করা যাবে না কেন? এটা কিন্তু ইজিলি করা যেত যদি উদ্যোগটা ঠিক মতো। এইটার কি মানে সমস্যাটা কোথায় এখানে? ধরেন আমি অর্থকরীর সমস্যা না কারিগরির সমস্যা? কারিগরি না, অর্থকরী না, এগুলো কোনো সমস্যা নেই, কাঠামোগত উদ্যোগের সমস্যা, বা আমি বলবো যে ম্যানেজমেন্টের
অনীহা বা আমাদের এখানে মন্ত্রণালয় থেকে এই জিনিসগুলো নিতে পারে যে আমরা এইভাবে করব। একটা যেমন সৌদি আরব এখন 70% লোক নিয়েছে, এটা একদম ডিপেন্ডেবল মার্কেট, যেখানে বন্ধ করে দিলে একটা ড্রাস্টিক্যালি একটা ফল করতে পারে। কাজে সৌদি আরবের সাথে আমরা করতে পারি যে হ্যাঁ এইটা একটা প্ল্যাটফর্ম থাকবে, সেখানে রিক্রুটিং এজেন্সির ভূমিকা কি থাকবে, সরকারের ভূমিকা কি থাকবে, এমপ্লয়াররা কীভাবে অ্যাকাউন্টেবল হবে, তাদের রেসপন্সিবিলিটিটা একদম করা থাকবে, এবং জাস্ট নারী কর্মী যেভাবে নেয় সেভাবেই যাবে। নারী কর্মীরও যে সমস্যা হচ্ছে না তা না, কিন্তু ইজিলি তাকে ট্রেস করা যাচ্ছে যে অমুক এমপ্লয়ারের কাছে অমুকের বাসায় আছে, এইভাবে আমরা ধরতে পারবো। ঠিক সিমিলারলি আমরা পুরুষের জন্য এটা করতে পারি, এবং পুরোটা গ্র্যাজুয়ালি আমরা ইপিএস মডেলে, যেটা সাউথ কোরিয়া করছে, ওই মডেলে চলে যেতে পারি। জাপানি যেভাবে নিচ্ছে জাপান মডেলে, ওইভাবে চলে যেতে পারি। ইচ অ্যান্ড এভরি পার্সন যারা যাচ্ছে মাইগ্রেন্ট ওয়ার্কার তাদেরকে ট্রেস করা যায়। একই রকম ভাবে আপনাদের পক্ষ থেকে এটা হয়তো জবাবদিহিতা রক্ষায় অনেক কাজ করবে, তাই তো? হ্যাঁ, এবং ওনারা ওয়েলকাম করবে। আমরা তো আমার ধারণা। দেখেন জিনিসটা কি হচ্ছে, উই আর ডাইরেক্টলি রিলেটেড টু দ্যাট। আমরা চাই যে সরকার আমাদেরকে পার্টনারশিপে আমাদের প্যাট্রোনাইজ করে অনবোর্ড করতে হবে। আমি ভালো কাজে স্বীকৃতি দিলে খারাপ কাজে যেমন পানিশমেন্ট দেন, ভালো কাজে স্বীকৃতি দেন, তাহলে আমাদের আরও কম্পিটিশন বাড়বে ইন্টারনালি। দর্শক, নিঃসন্দেহে শ্রমশক্তির যে বিদেশে প্রেরণের বিষয়টি, এটা আমাদের সার্বিকভাবেই দেশের জন্য গুরুত্বপূর্ণ, এবং বাংলাদেশের আমরা অনেকেই ধারণা করি যে প্রায় 1 কোটি মানুষ হয়তো বিদেশে বিভিন্নভাবে আছেন। সুতরাং তারা আমাদের দেশের ভেতরের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ, এবং এই খাতটিকে আরও বেশি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং এখানে সকল অংশীজনের যে সংযোগ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমার দেশের ভেতরের যে অন্যান্য মন্ত্রণালয় আছেন, যে অন্যান্য খাত আছেন, তাদের সাথে সংযোগটাও খুবই গুরুত্বপূর্ণ, যেন আমরা সার্বিকভাবে এটা আসতে পারি। কারণ বাংলাদেশের যে জনশক্তি আছে, এটা শুধুমাত্র আমার দেশের ভেতরের শ্রমবাজার না, আমার বিদেশি শ্রমবাজারের জন্য সমধিক গুরুত্বপূর্ণ। দর্শক, আজকে আলোচনা শেষ করতে হচ্ছে। আমরা এই বিষয়ে হয়তো আবার কোনো দিন আলোচনায় ফিরবো, আমরা আবার ফিরে আসবো, জানতে চাইবো কেমন আছেন অর্থনীতি।